রানু, তাড়াতাড়ি নৌকায় ওঠো, হাতে যে আমাদের একদম সময় নেই। তোমার বাবা হয়তো আমাদের পিছু নিয়েছে, তাড়াতাড়ি এসো গো। এসব কথা বলে পল্লব তাড়াতাড়ি রানুকে নিয়ে নৌকায় ওঠে আর নৌকা নিয়ে তারা দ্রুত নদী পার হতে শুরু করে। আর নদীর মাঝপথে যেতেই কে যেন পল্লব আর রানুকে ডাক দেয়। কোথায় যাচ্ছ তোমরা? তোমরা দয়া করে আমাকে নিয়ে যাও, আমার মা যে আমাকে ছেড়ে চলে গেছে, দয়া করে আমাকে তোমরা নিয়ে যাও। কে ভাবে কথা বলছে আর কে বা পিছু ডাকছে? এই তুমি নৌকা থামাও, কে যেন ডাকছে, দেখি তো। রানুর কথায় পল্লব নৌকা থামায় আর রানু এদিক সেদিক তাকিয়ে হঠাৎই দেখতে পায় একটা পদ্মর উপর সুন্দর ফুটফুটে একটা কন্যা বসে আছে। আর তারা দেখছে সে ছোট্ট বাচ্চাটি তাদের সাথে কথা বলছে। এ দেখে তো রানু আর পল্লব ভীষণ অবাক হয়ে যায়। এই কাণ্ড, পদ্ম ফুলের ওপর ছোট্ট একটা বাচ্চা, এটা কি পদ্ম কন্যা নাকি? তাছাড়া এত ছোট একটা বাচ্চা কথাই বা বলছে কি করে? অত ভেবো না তো, তাড়াতাড়ি তোমরা আমাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও, তোমাদের পিছু যে বিপদ ছুটছে গো। এরপর পল্লব নৌকাটা বাচ্চাটার কাছে নিয়ে যায় আর রানু সে সুন্দর ফুটফুটে বাচ্চাটিকে নিজের কোলে তুলে নেয় আর তারপর তারা সেখান থেকে পালিয়ে যায়। পল্লব আর রানু বিক্রমপুর গ্রামে থাকতো। পল্লব আর রানু দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে, তাই দুজন বিয়ে করে নিজেদের গ্রাম ছেড়ে রূপপুর গ্রামে পালিয়ে এসেছে। তোমরা তো নতুন গ্রামে চলে এলে, এবার থাকার মতো সুন্দর একটা নতুন ঘর নিয়ে নাও। আমাকে নিয়ে তোমরা তো আর গাছতলায় থাকতে পারবে না, বলো? হাজার হলেও আমি তোমাদের সন্তানের মতো, তাই না গো? বলো বলো। না মেয়ে, বড্ড কথা বলছো তুমি, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। তুমি এত ছোট একটা কন্যা হয়ে এত কথা কি করেই বা বলছো? আহা বাবা, তোমরা তো দেখছি নিজেদের আশ্রয় নিয়ে না চিন্তা করে আমাকে নিয়ে বেশি চিন্তা করছো। বলছি আমাকে নিয়ে অত ভাবার কিছু নেই, সময় হলে তোমরা সবটা জানতে পারবে। ও মা, তুমি বাবাকে বারণ করো তো আমাকে নিয়ে অত না ভাবতে। একে একে তুই কিনা আমাদের দুজনকে বাবা মা ডাকছিস? আমরা তো আজই বিয়ে করলাম রে, আমরা আজই বিয়ে করলাম আর আজই কিনা বাবা মা হয়ে গেলাম। তবে সেটাই ভালো, তুই বরং আমাদের সন্তান হয়েই থাক। গো, বলছি কি, তুমি ওর কথা ছাড়ো আর আমাদের থাকার একটা ব্যবস্থা করো। এরপর রানু আর পল্লব মিলে সেই ছোট্ট বাচ্চাটিকে কোলে নিয়ে থাকার জন্য আশ্রয় খুঁজতে থাকে। আরে আরে বাবা, তোমরা তোমরা আবার এই গ্রামে নতুন নাকি? বরকনে সেজে আছো দেখছি, আবার কোলে ছোট্ট একটা বাচ্চাও দেখছি। তো বলি কি বাপু, আসল ঘটনাটা কি? আমায় তুমি একটু খুলে বলো তো। আসলে ঘটনা জানতে হলে আমাদের সাহায্য করতে হবে, আমাদের থাকার মতো একটা আশ্রয়স্থল খুঁজে দিতে হবে। এটা আবার কোনো ব্যাপার হলো নাকি? আমি নিজেই তো ঘর ভাড়া দিই, তোমরা চাইলে আমার বাড়িতে ঘর ভাড়া নিতে পারো, তবে বাপু দামটা কিন্তু একটু বেশিই পড়বে। এ নিয়ে আপনি ভাববেন না মাসিমা, আমরা ঠিক আপনার ঘর ভাড়ার টাকা দিয়ে দেবো, আপনি শুধু থাকার মতো ঘরটা দিন। আসলে আমরা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছি তো আমরা বেশ ঝামেলায় পড়েছি মাসিমা। ও আচ্ছা, এই ব্যাপার, তবে কোনো অসুবিধা নেই, চলো চলো তোমরা বরং আমার সাথেই চলো। এরপর অভয়া রানু আর পল্লবকে নিয়ে তার বাড়িতে যায় আর অভয়ার একটা বাড়িতে তারা ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। গো, বলছি তুমি কখন ফিরলে? আমি একটু জল আনতে গিয়েছিলাম। আচ্ছা বলছি, আজকে তোমার মুখটা এমন গম্ভীর কেন? বলছি আজকেও কি কোনো কাজ ছুটিনি নাকি বলো তো? এভাবে আর গম্ভীর মুখ করে থেকো না, এভাবে তো আর চলা যায় না বলো। ঘরে যে কোনো দানা পানি নেই আর দুধও তো নেই, এই বাচ্চা মেয়েটাকে আমি কি খাওয়াবো বলো তো? আমরা না হয় ক্ষুধার জ্বালা সহ্য করে থাকতে পারি, কিন্তু এই বাচ্চা মেয়েটার কি হবে বলো? আমি তো চেষ্টা করে যাচ্ছি, বলো কাজ না পেলে আমি কি করব বলো তো? তুমি তো শুধু খাওয়ার চিন্তা করছো, এদিকে যে ঘর ভাড়া দিতে হবে সেটাও তো কম নয়। রানু আর পল্লব যখন এসব চিন্তায় মগ্ন ছিল, ঠিক তখনই পাশে থাকা ছোট্ট সন্তানটি তার মুখ দিয়ে সোনা বের করতে থাকে। বাবা বাবা, তোমরা কোনো চিন্তা করো না, এই যে কিছু সোনার মোহর, এই সোনার মোহর গুলো তুমি বাজারে নিয়ে বিক্রি করো, আর সোনার মোহর বিক্রি করে তুমি যে টাকা পাবে না, তাই দিয়ে সব চাহিদা মেটাতে পারবে। ইকি, আমাকে কোনো প্রশ্ন করো না কিন্তু, আর হাঁ করে দাঁড়িয়ে আছো কেন তোমরা? হ্যাঁ, সময় হলে আমি তোমাদের সবটা খুলে বলবো। বাচ্চাটার এমন কথা শুনে পল্লব আর কোনো কিছু জিজ্ঞেস করে না
আর সোনার মোহর হাতে নিয়ে সে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এরপর থেকে বাচ্চাটির দেওয়া সোনার মোহরের সাহায্যে পল্লব আর রানুর সংসার চলতে থাকে। দেখতে দেখতে 5টি বছর কেটে যায়। রানু আর পদ্ম সে ছোট্ট মেয়েটি অনেক বড় হয়ে যায় আর আগের মতোই মুখ দিয়ে সোনার মোহর দিতে থাকে। আর এমন ঘটনা একদিন অভয়া চুপি চুপি দেখে নেয়। এই আবার আমি কি দেখলাম? এই মেয়ের মুখ দিয়ে কিনা সোনা পড়ে। এই মেয়েকে একবার নিতে পারলে তো ধনী হওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। এসব কথা ভেবে অভয়া সেখান থেকে চলে যায় আর পরিকল্পনা করতে থাকে যে কিভাবে কি করবে। আপনি দাদা, আপনি আবার হঠাৎ করে আমার কাছে কেন এসেছেন? আমি তো আপনাকে চিনি না, তবে আপনি আমার কাছে কেন এসেছেন? হ্যাঁ, আসলে আমি রানুর বাবা। রানু বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর থেকে আমি ওকে হন্যে হয়ে খুঁজছি, আর আমি হঠাৎ জানতে পারলাম রানু এখানেই আছে। আর তাই তো আমি এখানে ছুটে এসেছি, কারণ আমি যে কিছুতেই ওই নিচু জাতের ছেলেটার সঙ্গে আমার মেয়ের সংসার মেনে নিতে পারবো না। আপনি শুধু বলুন ওরা কোথায়? ওই শয়তান ছেলেকে আমি টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দেব, আর আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। আরে আরে, এ তো দেখছি মেঘ না চাইতে জল। তবে পল্লব মারা যাক আর রানুকে ওর বাবা নিয়ে যাক, তারপরেই তো ওই মেয়ে আমার হাতের মুঠোয় থাকবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার মেয়ের ব্যাপারে তো আপনিই সিদ্ধান্ত নেবেন, তাই না? তবে চলুন চলুন আমার সাথে। এরপর অভয়া রানুর বাবাকে নিয়ে তাদের বাড়িতে যায়। অভি নিচু বংশের ছেলে, তোর কিনা এত বড় সাহস? তুই আমার মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করিস? আজ তো আমি তোকে কেটে টুকরো টুকরো করে আমার মেয়েকে আমি নিয়ে চলে যাব। এসব কথা বলে দিনেশ বড় একটা ছুরি বের করে পল্লবের দিকে এগিয়ে যায়। অমনি পদ্ম মুখ থেকে আগুনের গোলা ছুঁড়ে দিনেশের গায়ে দেয় আর সেই আগুনে পুড়ে অভয়া আর দিনেশ মারা যায়। শয়তান মানুষ, তোদের এত বড় সাহস! আমার কাছ থেকে আমার বাবা মাকে কেড়ে নিতে এসেছিলে। এবার তো তোরা তোদের প্রাণটাই দিয়ে দিলি। আমি একবার আমার মাকে হারিয়েছি, শয়তান তান্ত্রিক আমার মাকে মেরে ফেলেছে। কিন্তু তখন আমি ছোট ছিলাম, তান্ত্রিকের সাথে আমি মোকাবেলা করতে পারিনি। কিন্তু এখন পদ্মকন্যা অনেক বড় হয়েছে আর পদ্মকন্যা পূর্ণ শক্তির অধিকারী হয়েছে। এখন আর কোনো ভয় নেই। এখন পদ্মকন্যা ওর বাবা মায়ের উপর একটা আঁচড়ও পড়তে দিবে না। আমার বাবা মায়ের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর মানে তুমি হচ্ছে পদ্মকন্যা, আর এ কারণেই তুমি একদম আলাদা প্রকৃতির। আজ তবে আমি সবটা বুঝতে পারলাম। তবে মা, তুমি শান্ত হও। আমার বাবা মা তো এখন সুস্থ আছে আর স্বাভাবিক আছে, বলো। পল্লবের এমন কথা শুনে পদ্মকন্যা স্বাভাবিক হয় আর শান্ত হয়। পর থেকে পল্লব আর রানু নতুন ভাবে দিন কাটাতে শুরু করে। বউ কথা কও, বউ কথা কও। একে আমার ডানা কোথায় গেল? চাঁদ ডুবে যাচ্ছে, মানে আজকের শুক্লা চতুর্দশী শেষ হয়ে যাচ্ছে। এবার কি হবে? আমি কি করে পরের রাজ্যে ফিরে যাব? রাতের মধ্যে ফিরতে না পারলে যে 1 বছরের মতো আমাকে এখানে থাকতে হবে। আমার কি হচ্ছে এসব? কেমন সব স্মৃতি হারিয়ে যাচ্ছে। আমার মাথা আর ভাবতে পারছে না। কে আমি? কি জন্য এত রাতে এই সরোবরের ধারে ঘুরে বেড়াচ্ছি? কোথায় যাব আমি? কি করব? আচ্ছা, আমার বাড়ি কোথায়? কে আছে আমার বাড়িতে? আরে বাহ বাহ, সব ভুলে গেছে দেখছি। এতটা ভাবিনি। এ বোধহয় আমার ভালোবাসার পাওনা। কি হয়েছে গো মেয়ে? জানি না, আমার কিচ্ছু মনে পড়ছে না। কে আমি? কোথায় থাকি? আমার নাম কি? কিছুই মনে করতে পারছি না। সে কি গো মেয়ে, সব ভুলে গেছো? আচ্ছা আচ্ছা, আমি বলছি শোনো। তুমি একজন পরী, এই গ্রামে একটা বাড়িতে থাকো। চলো আমার সাথে, আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। তুমি চেনো আমাকে? সত্যি বলছো তুমি? ও মা, মিথ্যে বলতে যাব কেন? আমি যে তোমাকে ভালোবাসি গো। ভালোবাসো? আমাকে ভালোবাসো? তুমিও তো ভালোবাসো আমায়। আমার সুর ভালোবাসো। আগামীকালকে তো আমাদের বিয়ে হওয়ার কথা। সত্যি? কালকে আমাদের বিয়ে? হ্যাঁ তো, তোমার সাথ ছিল বিয়ের আগের দিন এই সরোবরে এসে গোসল করবে, তাই তো এখানে এসেছিলে। ও আচ্ছা, বেশ,
তবে বাজাও তোমার বাঁশি, আমি তোমার সুর শুনি। বাহ, ভারী সুন্দর, তোমার সুর কি ভীষণ মিষ্টি। এবার তাহলে চলো দুজন গ্রামে ফিরি। আচ্ছা, আমি সব ভুলে গেলাম কি করে বলো তো? এই সরোবরের জলের এটাই তো মহিমা। এখানে স্নান করলে আগের স্মৃতি সব মুছে যায়, কারণ তুমি এই সরোবরে যে স্নান করেছিলে। তাহলে তুমি আমাকে বারণ করনি কেন? বারে, বারণ করেছিলাম তো, কিন্তু তোমার স্বাদ পূরণে বাধা দিতে চাইনি, তাই তো তোমার কাছাকাছি ছিলাম, যেন তুমি ভুলে গেলেও আমি তোমার সাথে করে নিয়ে যেতে পারি। তাই? তুমি খুব ভালো, খুব খুব ভালো। চলো বাড়ি যাই। এই ডানা আমি বাড়িতে এমন জায়গায় লুকিয়ে রাখবো যাতে পরী কোনোদিন খুঁজে না পায়। আমাকে ক্ষমা করো পরী, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, তাই তোমাকে কাছে রাখতে ছলনার আশ্রয় নিলাম। দেখো, আমাদের সংসার খুব সুখের হবে, খুব। দাঁড়াও দাঁড়াও, আজ থেকে তোমার কাজ মানে আমারও কাজ, তোমার কাজ আমিও ভাগ করে নেব। ছেলে, ছেলে হয়েছে গো, ছেলে, ছেলে হয়েছে। হ্যাঁ, আমার ছেলে হয়েছে গো। শুনলে, শুনলে তোমরা, আমার ছেলে হয়েছে। আজ আমার বড় আনন্দের দিন, শুনছো সবাই? আমার সোনা চাঁদের কণা, দুধের গায়ের দুধ খায় না। আমার সোনা চাঁদের কণা, দুধের গায়ের দুধ খায় না। আমার সোনা চাঁদের কণা, দুই চোখে তার মানিক ঢালা। আমার সোনা চাঁদের কণা, দুই চোখে তার মানিক ঢালা। না সোনা, না বাবা, না বাবা, কাঁদে না, কাঁদে না। আমি বরং গোলা ঘরের চারপাশটা একবার দেখে নেই, সব ঠিক আছে কিনা। কাল ওখান থেকে একটা শব্দ পেয়েছিলাম, যা ভেবেছিলাম, এ বাবা, এই ঘরের চালটা তো একেবারে ভেঙে গেছে। কে জানে ভেতরে কি কি ছিল, একবার দেখে নেওয়াই ভালো। এটা আবার কি? বাহ, কি সুন্দর দেখতে দুটো ডানা, একেবারে পরীদের মতো। কি নরম। কিন্তু এটা এখানে কেন? শুনছো? এটা এটা কি গো? হ্যাঁ, হ্যাঁ, ওটা তো ওটা তো ডানা। কোথায় পেলে তুমি? আমি বানিয়েছিলাম। কেন? ভেবেছিলাম আমাদের মেয়ে হলে ওটা তাকে দেব, তাই আর কি। তাই বুঝি? হ্যাঁ, সত্যি। বেশ, তাহলে এটা আমাদের ঘরে নিয়ে গিয়েই রাখি। জানো, আজকের এই দিনটা, এই শুক্লা চতুর্দশীর দিনটা আসলেই না আমার মনটা কেমন খারাপ হয়ে যায়। মনে হয় আমি যেন এই মাটির কেউ নই। এই পৃথিবীর জল, হাওয়া, আলো, বাতাস কিছুই আমার জন্য নয়। মনে হয় দূরে দূরে মন উড়ে চলেছে কোনো এক অজানা দেশে। আমি আমি পড়ি, আমি পড়ি, তার মানে আমি পড়ি। এ কি এটা কি করলে? আমি পড়ি, আমার ওই পরি বন্ধুরা আমাকে ডাকছে ওই সরোবরে। ওরা ওরা এসেছে তো, আমি যাই, আমি ওখানে যাই। পরি, তুমি তোমার সন্তানকে ফেলে, আমাকে ফেলে কোথায় চললে? শুনে যাও, শুনে যাও, শুনে যাও, শুনে যাও, শুনে যাও। আমার সোনা চাঁদের কণা, দুই চোখে তার মানিক ঢালা। এই 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 এই, যা যা, পালালো। এবার তাকে কোথায় খুঁজি? ও ও ও ও, না 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 না, আমার সোনা চাঁদের কণা,
তুই চোখে তার মানিক ঢালা, আমার সোনা চাঁদের কণা, তুই চোখে তার মানিক ঢালা। হ্যাঁ, খিদে পেয়েছে না বাবা? খিদে পেয়েছে? একটু থাম, একটু থাম, আমি এক্ষুনি এনে দিচ্ছি। হয়ে গেছে, হয়ে গেছে, তোর খাবার হয়ে গেছে। বলি, কি খাইয়েছিলি রে? দুধ ছাড়া আর কিছু খাওয়াইনি গো দাইমা। দুধে জল মিশিয়েছিলি? না তো। এতটুকু বাচ্চাকে কেউ জল না মিশিয়ে দুধ দেয়? তাই তো পেট ফেপেছে, পেটে ব্যথা বলে ও কাঁদছে। ও, আমি তো এসব কিছু জানি না গো দাইমা। সে তো ঠিকই, দুধের শিশুর কি মানা হলে চলে? দাইমা, দিন দিন কি আমিও অসুস্থ হয়ে পড়ছি? কি আর করবি বল, সব কপাল, সব কপাল। কপাল নয় গো দাইমা, কপাল নয়, এ আমার শাস্তি, আমার মিথ্যে কথা বলার সাজা। কিন্তু কিন্তু সেই কারণে যে বাচ্চাটা কষ্ট পাচ্ছে, আরে পাপ, পাপ, এ আমার পাপ। আজ সেই রাত, বুঝলি খোকা, যে রাতে তোর মা নেমে এসেছিল পৃথিবীতে। জানিস, তোর মা কিনা বড় সুন্দর দেখতে ছিল, তোকে কত আদর করত, আমাদের কত ভালোবাসতো। আর আজ তোর মা তোর কথা, আমার কথা সবই ভুলে গেছে। আমার বাঁশির সুর শুনতে তোর মা খুব ভালোবাসতো, জানিস। দাঁড়া, দাঁড়া, আজকে আমি তোকেও একটু বাঁশি বাজিয়ে শোনাই। একি তুমি? এই এই এই, তুমি কি আমাদের সন্তানকে নিতে এসেছো? ওকে নিয়ে যেও না, ওকে নিয়ে যেও না, ওই তো এখন আমার প্রাণ, ওকে নিয়ে যেও না তুমি। না না, আমি তোমার সন্তানকে নিতে আসিনি, আমি আমার সন্তানের সাথে থাকতে এসেছি, তার মুখে আমি মা ডাক শুনতে এসেছি। কিন্তু কিন্তু তোমার ডানা পরীর জীবন। ও আমি জলে ডুবিয়ে দিয়ে এসেছি, আমি আর কোনো দিনও চলে যাব না। হ্যাঁ, সত্যি? ওরে মানিক, ওরে মানিক, দেখ দেখ, তোর মা ফিরে এসেছে রে। আমরা আবার একসাথে থাকবো। কি আনন্দ, আমরা আবার একসাথে থাকবো। শয়তানের দল, তোদের এত চাবুক পেটা করেও খাজনা আদায় করতে পারলাম না, এ শাস্তি তো তোদের পেতেই হবে। মহারাজ, আপনি আর কত অবিচার করবেন আমাদের ওপর? অনাবৃষ্টির কারণে ফসলের সব মাঠ ফেটে চৌচির হয়ে গেছে, কেউ ফসল তুলতে পারেনি। আমরা যে কি খেয়ে দিন কাটাবো সেটাই বুঝতে পারছি না। আর আপনি কি না খাজনার জন্য আমাদের উপর জুলুম করছেন? তোর তো বড্ড সাহস হয়েছে, তুই আবার আমার মুখের উপর তর্ক করিস। তবে তোদের দিমাগ আমি এখন দেখব। আমি আর জলসেচের ব্যবস্থা করব না, তারপর দেখব তোরা এই খরায় চাষাবাদ কি করে করিস। এসব কথা বলে রাজা রেগে সেখান থেকে চলে যায়। আর রাজার এমন হুমকিতে সকলে খুব চিন্তিত হয়ে পড়ে। তোমরা এত চিন্তা করো না, হতাশ হইও না। ওই শয়তান রাজা আমাদের এতদিন অনেক ভয় দেখিয়ে খাজনা আদায় করেছে, অথচ আজ আমরা যখন চাষাবাদ করতে না পেয়ে অসহায় হয়ে পড়েছি, তখন ওই অত্যাচারী রাজা আমাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সে তুই একদম ঠিক কথা বলেছিস বাছা, কিন্তু বাছা, মহারাজ যদি আমাদের জলসেচের ব্যবস্থা করে না দেয়, তাহলে আমরা এই খরায় চাষাবাদ করব কি করে? সে নিয়ে আর চিন্তা করো না রাজা বাবু, আমরা আর ওই অত্যাচারী রাজার কোনো কথাই শুনবো না, বরং আমরা নিজেরাই নদী থেকে জল বয়ে এনে জমিতে দিব আর জমি চাষাবাদ করব। এটা কি করে সম্ভব বাছা? আমরা কি পারবো এতগুলো জমির জল নিয়ে আসতে? কেন পারবো না কাকা বাবু? তুমি ভুলে যেও না কাকা বাবু, 10-এর লাঠি 1-এর বোঝা। তোমাদের যার যার বাড়িতে হাড়ি কলস যা আছে তাই নিয়ে বেরিয়ে পড়ো, আমরা নদী থেকে জল তুলে নিয়ে আসার কাজ শুরু করব। স্বাধীনের কথায় সকলে রাজি হয়ে যায়।
আর যার যার বাড়ি থেকে ভারী কলস নিয়ে নদীর দিকে যেতে থাকে। আর নদী থেকে জল তুলে এনে জমিতে দিতে শুরু করে। বাড়ির কর্তারা একে একে সবাই নদী থেকে জল তুলে আনছে, তবে আমরাই গিন্নিরাই বা কেন বসে থাকবো? চলো আমরাও সবাই ওদের সাথে জল বয়ে আনার কাজ করব। এরপর বাড়ির মহিলারাও কলস নিয়ে আসে, আর পুরুষদের পাশাপাশি মহিলারাও জল তুলে এনে জমিতে দিতে থাকে। আর সকলের প্রচেষ্টায় জমিতে সেচ দেওয়ার কাজ শেষ হয়। বলছিলাম না 10-এর লাঠি 1-এর বোঝা। দেখলে তো আমরা সকলে মিলে কিভাবে নদী থেকে জল এনে জমিতে দিলাম। তোরা আমার বিরুদ্ধে গিয়ে জমিতে জল সেচের ব্যবস্থা করেছিস, আবার সেসব জমিতে ফসল চাষাবাদের ব্যবস্থা করার কথা ভাবছিস। কিন্তু আমিও দেখব তোরা ফসলের বীজ কোথায় পাস। রাজকোষাগার ছাড়া তো আর কোথাও বীজ পাওয়া সম্ভব নয়, আর আমি আমার রাজকোষাগার থেকে একটা বীজও তোদের দিব না। ছি মহারাজ, ছি, আপনি এত খারাপ মানুষ। কোথায় বিপদের সময় আপনি প্রজাদের পাশে দাঁড়াবেন তা না করে আপনি প্রজাদের দমিয়ে রাখতে চাচ্ছেন। আপনার মতো অত্যাচারী জুলুম রাজার বিচার সৃষ্টিকর্তাই করবেন। সৃষ্টিকর্তা খুব শীঘ্রই আপনার পতন দিবেন। বড্ড বার বেড়েছে তোর, তুই প্রজাদের নেতা হয়ে গেছিস তাই না? তোর কারণেই আমার প্রজারা আমার কথা শোনে না। তোকে আমি এর জন্য চরম শাস্তি দিব। আর তুই কিনা আমার পতন চাস? এরপর আর কোনো কথা বলার শক্তিই থাকবে না তো। এসব কথা বলে রাজা স্বাধীনকে চাবুক দিয়ে পেটাতে থাকে, আর পেটাতে পেটাতে স্বাধীনকে রক্তাক্ত করে দেয়। এবার দেখি তুই কি করে আর আমার পতন চাস, আর কি করে বা আমার বিরুদ্ধে যাস। তোকে যেভাবে চাবুক পেটা করেছি না, তুই আর উঠে দাঁড়াতে পারবি না। আহারে শয়তান রাজা ছেলেটার কি অবস্থা করে ছাড়লো। এখন তো আর স্বাধীন উঠেই দাঁড়াতে পারবে না। তোমরা সবাই দেখছো কি, স্বাধীনের চিকিৎসার ব্যবস্থা করতে হবে তো। আমার ঘরে তো একটা ফুটো পয়সাও নেই, কিভাবে ওর চিকিৎসা করাবো? আর শয়তান রাজা যেভাবে ওকে মেরেছে, মনে হয় ওর সব হাড় ভেঙে গেছে। এবার আমরা কি করব? কে আমাদের বুদ্ধি দেবে? ছেলেটা যে নিথর হয়ে মাটিতে শুয়ে আছে। হে বিধাতা, আমাদের এত পরিশ্রম কি বৃথা যাবে? আর তখনই সেখানে রানী পরী প্রকট হয়। কেঁদো না তোমরা, শান্ত হও। আর তোমাদের কোনো চেষ্টাই বৃথা যাবে না। আমি তোমাদের সাহায্য করব, আর এই সাহসী ছেলেটাকে আমি সুস্থ করে তুলব। এ কি, আমি সুস্থ হয়ে গেছি? কিন্তু আমায় সুস্থ করলো কে? এ কি পরি? হ্যাঁ, আমি তোমায় সুস্থ করেছি। আসলে পৃথিবীর মানুষদের সাহায্য সহযোগিতা করাই পরীদের কাজ। আর বেশ কিছুদিন ধরে ওই অত্যাচারী রাজার ব্যাপারে খবর আসে আমার কাছে, তাই আমি নিজেই এই রাজ্যের ওপর নজর রাখছিলাম। তাই আমি আজ তোমাদের এই দুঃসময়ে তোমাদের পাশে না দাঁড়িয়ে পারছি না। তোমরা চিন্তা করো না, আমি তোমাদের চাষাবাদের জন্য বীজের ব্যবস্থা করছি। এই ভুট্টাগুলো নাও, এই ভুট্টাগুলো তোমরা বীজ হিসেবে ব্যবহার করবে। এসব ভুট্টা জমিতে রোপণ করলে এসব থেকে ভুট্টা গাছ হবে। আর আমার দেওয়া ভুট্টা জমিতে চাষাবাদ করলেই তোমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। আর তোমাদের ওই অত্যাচারী রাজার দ্বারে যেতে হবে না। পরি আমাদের অনেক বড় উপকার করলো। এবার এই পরির দেয়া ভুট্টাই আমরা জমিতে রোপণ করব। তবে আর দেরি করে লাভ নেই, চলো আমরা সবাই কাজে লেগে পড়ি। এরপর সকলে নিজেদের জমিতে ভুট্টা রোপণ করে। আর ভুট্টা বীজ রোপণ করার কিছুদিনের মধ্যেই ভুট্টার চারা বের হয়। আর কোনো চিন্তা নেই, পরির দেয়া ভুট্টা আমাদের সকল সমস্যার সমাধান করে দিয়েছে। এবার এই সোনার ভুট্টা বিক্রি করে আমরা আমাদের সব চাহিদা মেটাবো।
আর এবার কৃষকদের ঘরে শান্তি ফিরবে। আমার রাজ্যে থাকবি আর অথচ কিনা আমার বিরুদ্ধে গিয়ে সুখে থাকবি, সেটা কখনোই সম্ভব নয়। আমার রাজ্যে থাকতে হলে ওদের সকলকেই আমার আদেশ মেনে চলতে হবে। আমি চাইলেই তোরা সুখে থাকবি, না চাইলেই তোরা দুঃখে থাকবি। তাই এবার এই সব সোনার ভুট্টা আমি খাজনা হিসাবে নিয়ে যাব। এসব আপনি কি বলছেন মহারাজ? আপনি আমাদের বিপদের সময় পাশে থাকবেন না আর আবার আমাদের উপর জুলুম করবেন? সেটা আর হবে না। এবার আমরা আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কি? ওর এত বড় সাহস! তুই আমাকে হুমকি দিচ্ছিস? একবার চাবুক পেটা খেয়েও কি ও শায়েস্তা হয়নি? এবার তোকে আমি হত্যা করব। সে সুযোগ আর আপনি পাবেন না মহারাজ। আমরা আমাদের নেতাকে রক্ষা করব। এই, তোমরা সবাই চেয়ে আছো কেন? লাঠি সোটা নিয়ে এসো, দমন করো ওই শয়তান রাজাকে। এরপর সকলে লাঠি নিয়ে আসে আর লাঠি দিয়ে রাজাকে পেটাতে পেটাতে রাজাকে হত্যা করে ফেলে।